আওয়ামী লীগের পুরো উপজেলায় যেই কর্মী, পুরো দেশে তো এনসিপির সেই কর্মী নাই। একটি এনসিপির নেতা যদি নিজ গুণে একটা ইউনিয়নের কমিশনার হতে পারে, আমি আমার টক শো কেন, আমার সাংবাদিকতাই ছেড়ে দেবো। আমার তো লজ্জাই করছে যে আপনার মতো এরকম একজন আওয়ামী লীগের দালালের সাথে বসে আমার টক শো করতে হচ্ছে। আওয়ামী লীগ একটা ক্লোজ চ্যাপ্টার, এবং আওয়ামী লীগ যেসব রেখে যাওয়া পালিত পোষ্য যাদেরকে রেখেছেন, তারা এখন টক শোতে এরকম গার্বেজ কথা বলতে পারে। জামাতের কি কি চেটেছে সেটা জিজ্ঞেস করেন। মাহবুব আজিজ এবং জামাতের কি কি চেটেছে সেটা উনি হাসিনার বাজারটা বসে বিভিন্ন ভিডিও বেরোচ্ছে, ভিডিওতে বাড়ছে সমানে। ভাই ওনাকে দিল অসংখ্য ধন্যবাদ। ভাই ওনাকে দিল্লিতে পাঠিয়ে দিন না। এখানে যারা দর্শকরা দেখছেন তারা তো প্রতিনিয়ত সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের যাপিত জীবনে এখনো তো সেই চাঁদাবাজি বা মানে যারা দোকানদার, তাদের প্রতিনিয়ত কোনো না কোনো অ্যামাউন্ট টাকা দিতে হচ্ছে। কাদের দিতে হচ্ছে? এখন তো আর আওয়ামী লীগ নেই, বা এখন তো আর অন্য কোনো রাজনীতি দল নেই। এখন সরকারি দল হিসেবে তারা সেই জায়গাগুলো জায়গা বদল করে নিয়েছে, হাত বদল করে নিয়েছে। তো এই সমস্যাগুলো যখন এনসিপি যে বলছে, এটা তো জুলাইয়ের চেতনার বিপরীতের একটা জায়গা ধারণ করে, এবং বিএনপি সেটা মুখে মুখে বলছে, কিন্তু কাজ তারা করছে ওই চোর বাটপাটদের মতো। এখন ব্যাপারটা হয়ে গেছে যে যখন আমরা এই মানে সরাসরি চোরকে চোর বলছি, বাটপারকে বাটপার বলছি, বালুখোরদের বালুখোর বলছি, ওইটা তখন তাদের গায়ে লেগে যাচ্ছে, এবং সেটা তারা একদম দল বল মিলে আমাদেরকে এখন মোকাবেলা করার জন্য হন্যি হয়ে দাঁড়াচ্ছে। এবং একটা সময় মানুষ বলতো যে এনসিপির জনপ্রিয়তা চলে যাচ্ছে, লোক হয় না, এটা হয় না, ওইটা হয় না। দেখেন, এত হামলা টামলার পর লাস্ট যেই প্রোগ্রামটা কিছুক্ষণ আগে হলো, সম্ভবত 45 মিনিটও হয়নি, সেখানে কিন্তু ব্যাপক মানে মহাসমারোহে আমরা লাইভ করেছিলাম, আমরা দেখেছি। তো এত মানুষ তাহলে কই থেকে আসছে? সরকারি দল তো পুরাপুরি ধরেন যে নিজেদের মানে পেট উদরপূর্তি করতে আসলে ব্যস্ত। তো সেই জায়গায় দেখছি যে এনসিপির জায়গা থেকে সংসদে যতটুকু প্রতিনিধিত্ব আছে সেখানে তারা চেষ্টা করছে জনগণের জন্য কথা বলার জন্য, রাজপথে যতটুকু সুযোগ আছে সেখানে বলছে, টকশোতে যতটুকু সুযোগ আছে ততটুকু বলছে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের জনগণের আস্থার জায়গা থেকে এনসিপিকে তারা মনে করছে যে বাংলাদেশের সামনের দিনে হয়তোবা তাদের ভাগ্য পরিবর্তনের যে চিন্তাটা তারা করে আসছে, যেটা আসলে কোনো রাজনৈতিক দল পূরণ করতে পারেনি। ইভেন এনসিপির যেই কমিটমেন্টের জায়গাটা যতটুকু দেখানোর কথা ছিল সেটা আমি মনে করি এনসিপিও পারেনি। তবে কিছু একটা আশা হয়তোবা আমরা এখনো মানুষের মনে দেখাতে পারছি। জি, এখন সব জায়গায় যে বিএনপির লোক করছে বা অমুক দল করছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না। যারা ক্ষমতায় আছে তারা করছে। যেমন রাকসুতে যে রাকসুর ভিপি সম্ভবত বা জিএস সালাউদ্দিন আম্মার, হ্যাঁ জি, যেই যেভাবে হামলা করলে গ্রেপ্তার কাদের করা হলো? যারা হামলার শিকার, এবং যিনি হামলা করছেন তিনি গ্রেপ্তার হন না, সেখানে পুলিশ নিষ্ক্রিয়। আমরা হবিগঞ্জে দেখলাম পুলিশ নিষ্ক্রিয়। সংসদের যিনি চিফ হুইপ, তার কি বয়স, তার কি অভিজ্ঞতা, সেটা আপনি এক পাশে রাখেন, তিনি তো জাতীয় সংসদের চিফ হুইপ, তার তো একটা ডেজিগনেশন আছে, তিনি সেখানে উপস্থিত। তাকে বলা হচ্ছে আপনারা সামনে গেলে আগুনের মধ্যে পড়তে পারেন, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি শুনেছি ভিডিওতে। আচ্ছা, পুলিশের দায়িত্ব কি এইরকম পূর্বাভাস দেওয়া যে সামনে আগুন আছে, নাকি আগুন থেকে কিভাবে আপনি প্রোটেকশন দিবেন, রক্ষা করবেন? সেটা এনসিপি নেতৃত্ব বারবার করে চাচ্ছিলেন যে আপনারা আমাদের নিরাপত্তা দিন, কেন নিরাপত্তা দেন, অথবা আমাদের ব্যবস্থা আমরা করবো, আমাদের যেতে দেন। সেটাও তারা করলো না। যেটা হচ্ছে পুরো রাস্তা আটকে দেওয়া হয়েছে, সেখানে গর্ভবতী নারী ছিলেন অ্যাম্বুলেন্সে, আরও অনেকেই ছিলেন। সবচেয়ে যেটা খুবই কেলেঙ্কারিজনক একটা ঘটনা, আপনি দেখুন যে মাত্র 5 মাস 6 মাস হয়নি, 5 মাসে ধরলাম পার করেছে এই সরকার, তো এখনো হানিমুন পিরিয়ড। বিরোধী দলের সাথে তো এরকম একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। যা যা হয়েছে সেগুলো অবশ্যই আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। আমরা সংসদে কিন্তু সরকার এবং বিরোধী দলকে এত যুদ্ধ পরিস্থিতিতে দেখছি না। সেখানে কিন্তু বিরোধী দল খুবই ম্রিয়মান এবং অনেক ক্ষেত্রে যুক্তিতর্কে একটু পরাজিতই বলে মনে হচ্ছে। যেই বাচ্চারা একটা পরিবর্তনের জন্য নেমেছিল, সেখানে এই আওয়ামীপন্থী শিক্ষক, আওয়ামীপন্থী চিকিৎসক, আওয়ামীপন্থী এই যত রকম এই যে রূপের লোকজন আছে, এই সিনিয়র সাংবাদিক, তারপরে মিডিয়া কর্মী, নায়িকা, গায়িকা, এই যে রূপে যে বহু লোকজন মিলে এই বড় 17 বছর ফ্যাসিজম কায়েম করেছে, তাদেরকে আমরা তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এখানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামাত,
এনসিপি বা আরও ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, অনেক রকম ঘটনা প্রবাহ হবে, কিন্তু এর মধ্যে কোনোভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কোনো রকম সুযোগ বিন্দুমাত্র বাংলাদেশ আচ্ছা আমি এখন বলি। প্রাসঙ্গিকের বিষয়টা আছে, আমি বলি। ছাড় দেওয়ার সুযোগ নাই, তাহলে না, কি করতে হবে? হ্যাঁ, তা আইন নিজের হাতে তুলে নিতে হবে। যেইভাবে বলা হলো বিষয়টা, যেভাবে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, তার মানে আইন নিজের হাতে তুলে নিতে হবে। আইন বলে কিছু থাকবে না, আমরাই ঠিক করে দেব যে কে কি দোষী বা নির্দোষ। যারা অন্যায় করছে আওয়ামী লীগের, তাদের তো বিচার হতে হবে। জি। আমরা কিন্তু আইন নিজের হাতে তুলতে হ্যাঁ, পারছি না ভাই। আমি ভাই আপনার সময় তো বলি না, শুনেন। আচ্ছা, বলেন। জি। সেটা হচ্ছে আজকে যেই যে হবিগঞ্জে হামলা হচ্ছে না, সেখানেও কিন্তু ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সাংবাদিক আছে। সরকারকে আমরা কেন দায়ী করছি? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক মিলে ফ্যাসিস্ট সরকার তৈরি করে না। হ্যাঁ, কিছু মধুভোগী সবসময় থাকে, কিন্তু তারা মূল ড্রাইভিং সিটে থাকে না। তাহলে এই 54 বছরে শুধুমাত্র 24 এই গণ অভ্যুত্থানে মানুষ মরে নাই, আরো এই লেভেলে হয়নি, কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড আরো হয়েছে। সবচেয়ে বড় হত্যাকাণ্ড হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে। তো তারপরেও তো দেশ এগিয়েছে সামনের দিকে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি কি, যে একটি দলের যারা খুনের সঙ্গে জড়িত তারা বাদে, তারা অবশ্যই বিচারের মধ্যে বলতে হবে। কিন্তু হঠাৎ করে এক সকালে আমরা শুনবো ওই সিনিয়র সাংবাদিক, আপনি শুনেন এই কথাটি কেন বলা হয় জানেন? সাংবাদিকতার নর্মসটাও তারা বোঝে না। বলে কি, আপনি কি জীবনে কোনোদিন রিপোর্ট করেছেন? আপনি কিভাবে সিনিয়র সাংবাদিক? রিপোর্টার ছাড়া যে আরো সাংবাদিক হয়, সম্পাদক ব্যাপারটা কি সেটাই তারা জানে না। সারাদিন দেখি এটা নিয়ে তারা আমাদের সাথে অনেকের সম্পর্কে অনেক কথাবার্তা বলে। যে আমরা যদি উপযুক্ত বিরোধী দল থাকে, নাহলে এনসিপি যখন বিপদে পড়ে কেন জামাত কথা বলে না? এনসিপি আজকে ভাবছে যে খুব সুবিধা, আওয়ামী লীগ না থাকলে বা এত বড় একটা বিরোধী দল না থাকে, আমরা দ্রুত ওই জায়গাটাতে চলে যাব। কেউ কারো শূন্যতায় দাঁড়াতে পারে না। তাকে আমার কথা আমাকে বলতে দিতে হবে, আমার কথা আমাকে বলতে হবে, আমার কথা আমাকে বলতে দিতে হবে। অবশ্যই উনি কথা বলবে। আজকে যদি মেসি না থাকে বা আজকে যদি রোনালদো না থাকে, সেইটা আরেক দলের জন্য সুবিধা হবে না। আমি আওয়ামী লীগকে কিন্তু বেশি বলছি না, শুধু বলছি একটা রাজনৈতিক দল 70 বছরের যার ট্র্যাক রেকর্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার, কাজেই সেই ট্র্যাক রেকর্ডকে ভাঙতে হবে আপনার আরো উন্নত মানের রাজনীতি দিয়ে। আমার কথাটি শেষ করতে দেন, দুটি বাক্য আছে। আচ্ছা, রাজনীতির বিকল্প হতে পারে আরো উন্নত রাজনীতির, রাজনীতির বিকল্প হতে পারে না আইন নিজের হাতে তুলে নেওয়া। সাইফ, আসলে খুবই অদ্ভুত ব্যাপার যে এখনো আওয়ামী লীগকে তারা মেসি, রোনালদো বলে তাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে। না ভাই বলছে যে আমি আওয়ামী লীগকে মেসি, রোনালদো বলছি না। উনি তো তাদের একটা আরো বলবো লিগাসির কথা, আরো বলবো, লিগাসির কথা বলছে। মানে ঠিক আছে, উনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবেই নিজেকে এস্টাবলিশ করছে। দিস ইজ ভেরি ফাইন, মানে ফাইন। আপনি জামাতের মুখপাত্র হয়ে যান না, আমি ভাই আমরা তো লাইফলেস হই না যে আরেকজনের মুখপাত্র। সেটা আমরা আমাদের নিজেদের রাজনীতি, সেটা আমরা দেখছি। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের দেখছি। আপনি আওয়ামী লীগের যেটা করছেন করেন, কিন্তু বাংলাদেশের মানুষও আসলে এগুলো দেখছে। আপনারা যেতটুকু মানুষের দায়িত্ব নিয়েছেন আপনারা নেন, আপনাদের হাতে মানে রক্তের দাগ লেগে আছে এবং এইটার দায় আপনার উপর অবশ্যই বর্তায়। যেখানে আপনি এখনো বসে, এই জুলাই মাসে বসে আপনি আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার কথা বলছেন, তাদের রাজনৈতিক লিগাসির কথা বলছেন এবং মানে এতগুলো মানুষের, আপনারা তো আসলে এগুলো দেখেন এই রাজপথে থেকে। আমরা জুলাইতে দেখেছি যে যখন বাচ্চাগুলা এরকম করে শুট আউট হয়েছে, লাশগুলো পড়েছিল, তারপরও আপনার এই লিগাসিটাই আপনার মাথায় আছে যে আওয়ামী লীগের এই লিগাসি কে বিট করতে পারবে। আমরা আওয়ামী লীগের এই লিগাসি বিট করতে পারবো না এবং আমরা বলছিও না যে আওয়ামী লীগকে আমরা মেরে আইন নিজের হাতে তুলে নেব। তাহলে ওবায়দুল কাদের যেটা বলেছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বা এরকম কোনো সরকার পতন হলে তাদের লাখ লাখ নেতাকর্মী মারা যাবে, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। যারা টকশোতে বসে এখনও আপনারা হাসিনার দালালি করেন, আপনারা আওয়ামী লীগের দালালি করেন এবং মুক্তিযুদ্ধ আমাদের জন্য একটা বড় সম্পদ। এই মুক্তিযুদ্ধের সাথে যখন আপনারা বারবার আওয়ামী লীগকে সাথে করে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেন, সেটা আমাদেরকে প্রচণ্ড পীড়া দেয়। কারণ এই মুক্তিযুদ্ধ আপনার একার সম্পদ না, আপনার একার হাসিনার সম্পদ না, এটা বাংলাদেশের আপামোর জনগণের সম্পদ এবং এই মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এবং বারবার যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করেন, আপনারাই 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করেন এবং আপনাদের এই যে মানে এরকম অঙ্ক কষার জায়গাটা, এটা যে বাংলাদেশের মানুষ বুঝছে না তা কিন্তু না। আপনার যেই অডিয়েন্স, তারা পিওর দিল্লি থেকে বসে আপনাকে সেলিব্রেট করে, বাংলাদেশের গোপালগঞ্জ থেকে বসে সেলিব্রেট করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের মতো যারা এই চাটুকারিতা করছে, দালালি করছে আওয়ামী লীগের, তাদেরকে আসলে কোনো রকম প্রশ্রয় দেবে না। এবং মানে আমার তো লজ্জাই করছে যে আপনার মতো এরকম একজন আওয়ামী লীগের দালালের সাথে বসে
আমার টকশো করতে হচ্ছে। যদি বেঁচে থাকি 15 বছর পরেও এই একই কথা শুনবেন যে আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন না, তিনি যেই থাক কেন, এবং কাউকে আপনি সমাজচ্যুত করার কোনো অধিকার রাখেন না। যিনি অপরাধী তাকে আপনি অপরাধের বিচার করুন। যেটা জামাতে ইসলামী অপরাধ করেছে পুরো দেশের বিরুদ্ধতা দিয়ে, তাকেও আমরা রাজনীতিতে অধিকার রাখতে বলি, তাকেও আমরা দেশ থেকে বের করে দিতে চাই না। এবং সেইটা আমরা যখন বলি তখন আমাদেরকে বলা হয় আমাদের সাথে বসতে লজ্জা লাগে। একটা মানুষ তার ভুল এখনো বুঝতে পারেনি, মানে আপনি আমাকে সিঙ্গেল কোনো নেতাকে দেখান যে সে এটা অনুশোচনা করছে যে না, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে ভূমিকাটা এটা আমরা ঠিক করি নাই, একটা বলেন। মানে আমি এই প্রেক্ষাপটের জায়গায় এই পয়েন্টটা আমি বারবার মেক করার চেষ্টা করছি যে তাদের কোনো জায়গার, মানে আমি কিন্তু বলছি না আইন আমাদের নিজের হাতে তুলে নিয়ে আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে, খুন করতে হবে। আমরা কিন্তু বারবার বলছি যে আমরা মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই যে প্রকৃত অর্থে যারা যারা দোষী তারা যেন বিচারের আওতায় আনে, মানে তাদেরকে যেন সেভাবে ইয়ে করা হয়, প্রসেস করা হয়। কিন্তু আমরা দেখছি যে কোনো পর্যায়ের কোনো নেতা এবং এই কালচারাল ফ্যাসিস্ট থেকে শুরু করে যারা বিভিন্ন মাধ্যমে এখনও আওয়ামী লীগের বয়ান উৎপাদন করে যাচ্ছে তাদেরকে তো আসলে মানে কোনো রকম তাদের মধ্যে রিকনসিলিয়েশন বা অনুশোচনার জায়গাটা নেই। যেহেতু এত জাজমেন্টাল কথা শুনলাম, সেহেতু বলতে হয় যে ক্ষমতার আপেল থেকে যেই দলটির জন্ম, ক্ষমতার বৃক্ষে ওঠা ছাড়া আর তারা করবে কি? একটি এনসিপির নেতা যদি নিজ গুণে একটা ইউনিয়নের কমিশনার হতে পারে, আমি আমার টক শো কেন, আমার সাংবাদিকতাই ছেড়ে দেবো। এই হচ্ছে একটা এনসিপির একটা নেতাদের একটা কাজ। অলরেডি তারা নিজের জগতে কথা বলি না, এটাই ভদ্রতা। এবং আপনি আমাদের আরেক ভাই এক আলোচনায় বলেছে, আমি তার সাথে একমত, যে আওয়ামী লীগের পুরো উপজেলায় যেই কর্মী, পুরা দেশে তো এনসিপির সেই কর্মী নাই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই পর্যন্ত তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে? এরশাদ ক্ষমা চেয়েছে? তো সে যে ট্রাক তুলে দিয়েছিল ছাত্রদের মুখে, তাদের তো তখন জন্মই হয় নাই। 90-এর আন্দোলনে আপনি ছিলেন না রাস্তায়? আপনি দেখেন নাই কি হয়েছে? 69-এর এটা গণঅভ্যুত্থান যদি অস্বীকার করেন, বাংলাদেশের জন্মই তো অস্বীকার করা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোন রাজনৈতিক দল কোন সময়ে আপনার ক্ষমা চেয়েছে? 72 আর 75-এর রূপকথা শোনানো হয় আমাদেরকে, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কথা শোনানো হয়। আপনার আন্তর্জাতিক মিডিয়া ছিল না? বারবার যে সমস্ত কথাবার্তা শোনানো হয় সেটা হচ্ছে একটা রাজনৈতিক শক্তিকে অনুপস্থিত করে দেওয়া। ক্ষমতার যে আপেল গাছের মধ্য থেকে আপনাদের জন্ম, সেখান থেকে না বের হলে আপনাদের পরিণতি আজকে এরকমই হবে, যদিও আমরা সেটা চাই না। হবিগঞ্জে যা হয়েছে, আমি প্রথমে যা বলেছি এখনো তা বলছি, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু সাথে সাথে আমাদের খুব অবাক লাগে, হতাশা লাগে যখন ছাত্রদের এই ভিডিও এবং ছবির নিচে এত হাহা রিয়েক্ট দেখি। কেন তাদের আজকে এই অবস্থা? কেন কোনো সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ তাদের পক্ষে একটা আহ্বান জানায় না? সরকার এটা ভুল করছে। আপনি আমাকে দেখাতে পারবেন এনসিপির কিছু কর্মী ছাড়া জামাত ইসলামী সহ কেউ কেন তাদের পক্ষে নাই? কারণ ওই সেই তাদের নেতার অশালীন শব্দ, সেই শব্দের যে নেতা, সেই নেতাকে আপনি জাতীয় কবির কবরে শায়িত করেছেন। তার কি যোগ্যতা নজরুলের সমান আপনাকে দিয়ে দিতে হবে? দেখেন, এই যে মানে হাসিনার কোনো লাস্ট মিনিট, জি, মানে পালিত দাসের কথার উত্তর আমি আসলে দেওয়ার প্রয়োজন মনে করি না। কারণ আওয়ামী লীগ একটা ক্লোজ চ্যাপ্টার, এবং আওয়ামী লীগ যেসব রেখে যাওয়া পালিত পোষ্য যাদেরকে রেখেছেন তারা এখন টকশোতে এরকম গার্বেজ কথা বলতে পারে, এবং এই কথার আসলে অ্যাড্রেস করা এখন আসলে আমি প্রাসঙ্গিকতা মনে করি না। রাদার আমরা আমাদের রাজনীতিতে ফোকাস করতে চাই, এবং আমাদেরকে যেরকম করে বলতে পারে, মানে আমরা এত ছোট একটা শক্তি যারা জুলাই গণঅভ্যুত্থানে এত বড় বড় ক্ষমতাধর, তারা যাদেরকে সারাদিন চাটতে ব্যস্ত থাকে তাদেরকে তো একদম দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। তো তারা এখন বিভিন্ন জায়গা থেকে 1 কিলোমিটারে জয় বলে, 3 কিলোমিটারে বাংলা বলে। তো এই হচ্ছে তাদের দলের অবস্থান। তিনি নিজেকে যতই নিরপেক্ষ সিনিয়র সাংবাদিক প্রমাণ করতে চাক না কেন, তিনি যে একজন দলীয় দাস, সেটা আমার মনে হয় যে আজকে যারা প্রোগ্রাম দেখেছে তারা অবশ্যই এটা মানে খুব ভালো করে বুঝতে পারবে, এবং শুরু থেকে যদি দেখেন তো এইটাই হচ্ছে বাংলাদেশের সিনারিও। আমরা বলছি না যে তাদেরকে উপড়ে ফেলতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। বাংলাদেশের মানুষই তাদেরকে সেই উত্তর দিয়ে দিবে। তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন, সকলেই অনুষ্ঠানটা শুনবেন আশা করি। এইটা একটা নর্মস, ভদ্রতা। তারা 1-2 বছরের রাজনীতি করতে এসে এই সময় এসে শুধু আওয়ামী লীগ না, যে কাউকে নিয়ে কথা বলবো, চেঁচামেচি করার কিছু নাই। আপনারা হাদিকে নিয়ে পরিষ্কার ভাবে বলবো, এই অশালীন শব্দ যারা করেছেন, এই যে শব্দগুলো ব্যবহার করে তাদের, এই জন্য তারা তাদের যে আপনার ভিডিও দেখুন, ছবি দেখুন, তাদের পেছনে তাদের যেভাবে কথা বলে, তারা মানুষ যেভাবে ভিডিও করে, যেভাবে ছবি করে, আপনারা যখন কাউকে আমন্ত্রণ
আমন্ত্রণ জানাবেন ভাই, একটু প্রোফাইল দেখে আমন্ত্রণ জানাবেন এরকম আপনারা ভাই, এইভাবে আপনাকে কিন্তু যদি আমি অনুষ্ঠান বলেছিলাম করে, যে এরকম আপনারা দলীয় যদি চাটুকারিতা আমরা এইরকম বসি না। লোকজনকে নিয়ে আসেন এরকম তারা কি কথা বলতে দিল্লির তারা তো দলদাস, একটা কথাও বলতে পারে না, যাদের জানে কোনো না মাত্র norms history, নাই, জানে না যারা ভূগোল, এখনো তারা হাসিনাকে আসছে কথা চাটে, বলতে। তাদেরকে নিয়ে আর আপনি কি কথা করবেন এগুলো নিয়ে কথা মাহবুব বলতে শেষ- আসছেন আপনি মাহবুব শেষ করি এলাকায় জামাতের পোষ্য হাসিনার পাচাটা জামাতের আর জামাতের কি কি হাসিনার চেটেছে পাচাটা সেগুলো বলছো, জিজ্ঞেস করেন হাসিনার পাচাটা ভাই, বলছো। জামাতের কি কি চেটেছে হাসিনার সেটা পাচাটা জিজ্ঞেস বলছো। করেন। চ্যাপ্টার ক্লোজ জামাতের কি কি চেটেছে সেটা জিজ্ঞেস করেন মাহবুব আজিজ এবং হ্যাঁ, জামাতের কি কি সাইফ চেটেছে মুস্তাফিজ। সেটা আর উনি জিজ্ঞেস হাসিনার করেন পাচাটা বসে হ্যাঁ, কিন্তু ওই হয়ে যে যাচ্ছে। বিভিন্ন উনাকে- ভিডিও বেরোচ্ছে উনাকে ভিডিও দিল্লিতে বেরোচ্ছে পাঠিয়ে দিন। সমানে ভাই, উনাকে দিল্লিতে কি- কি- পাঠিয়ে কি- দিন। কি- অসংখ্য কি- ধন্যবাদ। কি ভাই, ওনাকে চেটেছে দিল্লিতে জিজ্ঞেস পাঠিয়ে করেন দিন, না ভাই। আরেকদিন আলাপ ভাই, করবো। ওনাকে কি দিল্লিতে কি পাঠান। চেটেছে ভাই, জিজ্ঞেস করেন উনারা বাংলাদেশে থাকেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আচ্ছা, আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে